সাবেক ডেপুটি স্পিকার টুকু, প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিন করে রিমান্ডে। আন্দোলনকারী হত্যায় উস্কানির অভিযোগ, শাস্তি দাবিতে স্লোগান। চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত। হত্যার বিচার নিশ্চিতে মাঠে থাকার ঘোষণা। অবস্থান কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি। ষড়যন্ত্র প্রতিহতের ডাক। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। নতুন করে উপদেষ্টা হচ্ছেন আরও 4 জন। কাল বিকেলে বঙ্গভবনে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। এবং 1 মাস পর আগামী রোববার খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। 11 সেপ্টেম্বর থেকে শুরু স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা, রুটিন প্রকাশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্ত কাজে সহায়তায় ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। আগামী সপ্তাহেই তাদের কারিগরি টিম বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, বিশ্বব্যাপী গ্রহণযোগ্য তদন্তের জন্য জাতিসংঘকে সহযোগিতা করবে সরকার। কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনা নিয়ে বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। এ সময় তিনি সংস্থাটির তদন্ত দলের ঢাকা সফরের কথাও জানিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। পরে গোয়েন লুইস জানান, নিজস্ব অধ্যয়নে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সময়সীমা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে শিগগিরই। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় বিশ্বব্যাপী গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের জন্য জাতিসংঘকে সহযোগিতা করবে সরকার। Dr. Yunus and the High Commissioner for Human Rights, Volker Turk, had a call yesterday. We have some technical colleagues who are arriving in country next week, and they will do the initial fact-finding, but the mandate, the details, how the team will work with the government. চেষ্টা করব যেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হয় এবং তার ভিত্তিতে এবং গ্রহণযোগ্য সমস্ত পৃথিবীর কাছে। আমরা কিন্তু এখন এমন সিচুয়েশনটা এমন যে কোনো কিছু করতে গেলেই তো এক ধরনের ক্রিটিসিজম আসতে পারে। কাজে আমরা চাইবো এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবেই হোক এবং তাতে আমাদের যা যা সহায়তা করা দরকার সেটা আমরা করব। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। বৈঠক শেষে জানান, রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা আশঙ্কাজনক কিছু নয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশটির উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় রেখেই যতদূর সম্ভব দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ঢাকা। Chain of command in the Ministry of Science and Technology. Of course, there will be a little bit delays, but it will not be critical. স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। এদিন জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করতে আসলে মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবর্ষণে দেশটির সহযোগিতা চেয়েছে ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানিতে আইনজীবীরা বলেন, আসামিদের নির্দেশেই গুলি চালিয়ে হত্যা করা হয় আন্দোলনকারীদের। পল্টন থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার টুকু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকতকে বুধবার বিকেলে প্রিজন ভ্যানে করে ডিবি কার্যালয় থেকে আনা হয় ঢাকার সিএমএম কোর্টে। এ সময় তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দেয় সাধারণ মানুষ ও আইনজীবীরা। আদালতে তুলে 10 দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের নির্দেশেই গুলি চালিয়ে হত্যা করা হয় বহু ছাত্র ও সাধারণ মানুষকে। আবেদন মঞ্জুর করেন আদালত। তাদেরকে 10 দিনের পুলিশ রিমান্ড চায়। রিমান্ড চাওয়ার পরে আদালতে প্রসিকিউশন পক্ষে এই রিমান্ড কেন হবে এই যৌক্তিকতা তুলে দেওয়ার পরে আদালত বিবেচনা করে তাদেরকে 10 দিনের রিমান্ড চাইছে, 10 দিনের রিমান্ড দেয়। প্রতিমন্ত্রীর নির্দেশেই ইন্টারনেট বন্ধের পাশাপাশি হত্যাকাণ্ডে উস্কানি দেয়া হয় বলে জানান আইনজীবীরা। সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে নির্বিচারে ছাত্র জনতাদের উপরে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার সঙ্গে এই জন আসামিগণ সরাসরি এবং
প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আন্দোলনকারী হত্যায় জড়িত মন্ত্রী এমপিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সহিংসতায় জড়িত থাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও করা হয় গণজামায়াত কর্মসূচি থেকে। সমন্বয়করা বলেন, প্রতিবিপ্লবের নামে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করলে আওয়ামী লীগকে আরও করুণ পরিণতি ভোগ করতে হবে। বৈষম্য, ফেসিবাদ আর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তারুণ্যের অগ্নিঝরা স্লোগানে মুখরিত রাজধানীর শাহবাগ চত্বর। বৃহস্পতিবার সকাল থেকেই রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণজমায়েতে অংশ নেন শিক্ষার্থীরা। সাবেক সরকারের মন্ত্রীসহ ছাত্র হত্যা, গুম, খুন ও অর্থ পাচারে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। আমাদের ভাইদের যারা হত্যা করেছে, সেই সাথে যে সরকার জড়িত এবং তাদের প্রশাসন, তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাই। সমস্ত খুনের দায় একমাত্র আমাদের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা, এবং খুনি হাসিনার ফাঁসি চাই আমরা। তার শিকড় এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে রয়ে গেছে, আমরা চাই এই শিকড় সহ উপড়ে ফেলতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলা সহ নানা সহিংসতায় জড়িত থাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ছাত্র জনতার। আওয়ামী লীগকে আমরা কোনো দল হিসাবে দেখতে চাই না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। প্রত্যেকটা নাগরিকের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা যে তারা বিদেশে পাঠিয়েছে, এই প্রত্যেকটা টাকা তাদের হিসাব দিতে হবে। দেশের নির্বাচন নিয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের করা মন্তব্যকে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতা বলে মন্তব্য করেন সমন্বয়করা। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএতে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। এদিকে শাহবাগ সহ বিভিন্ন স্থানে নানা সাংস্কৃতিক পরিবেশনা আর প্রতিবাদী গানে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উজ্জীবিত করে রাখেন বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোটের কর্মীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের খেপিয়ে তুলে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলি চালিয়ে ছাত্র জনতা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের দাবিতে নয়াপল্টনে অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনাকে দেশের মানুষ আর দেখতে চায় না বলেই ধানমন্ডি 32-এ আওয়ামী লীগকে জড়ো হতে দেয়নি ছাত্র জনতা। ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদ ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচারের দাবিতে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি বিএনপির। বৃহস্পতিবার বিকেল 3টায় শুরু হওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিকতা শুরু হতে বিকেল 4টা পেরিয়ে যায়। অবস্থান কর্মসূচি জুড়েই দলটির নেতারা বিতাড়িত সরকারের হত্যা, নির্যাতন, লুটপাট আর দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, অর্থ আত্মসাৎকারী এখনো দেশে আছে, তাই তাদের টাকা জব্দ করা গেলে দেশের আর্থিক সংকট অনেকটাই কেটে যাবে। এরা এত টাকা অতি স্বল্প সময়ে বিদেশে পাচার করেছে যা আপনাদের হিসাবের বাইরে। বেছে বেছে দেখে দেখে ওদেরকে ব্যবস্থা করতে হবে। টাকাগুলো আদায় করলে এখন যে বাংলাদেশে যে ক্রাইসিস, টাকার যে সমস্যা, সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে। এই ক্রিমিনালদের বেশিরভাগ এখন দেশে আছে, সবাই পালিয়ে যেতে পারে নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না বলেই তারা শোক দিবস পালন করতে পারেনি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আবারও ষড়যন্ত্র করে ভারতের সাহায্যে দেশে ঢোকার চেষ্টা করছে বলেও দাবি তার। তাদের মূল কাণ্ড হচ্ছে ইচ্ছা হচ্ছে দেশে অস্থিতির সৃষ্টি করে আবার যদি ওই ভারতের সাহায্যে ঢুকে পড়া যায় তাহলে হয়তো তারা রক্ষা পাবে। 32 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি। আপনারা তো হতে দেননি কেন? যে ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা আর দেখতে চায় না। চায় আওয়ামী লীগ নেতাকর্মীদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হত্যার দায়ে আওয়ামী লীগ ও তাদের নেত্রীর আন্তর্জাতিক আইনে বিচারের দাবি জানান। তাদের আমরা বিচার চাই, বিচার আল্লাহ তাআলা করছে আরো করবে। ভালো এই সমস্ত ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, এদের বিচার করতে হবে।
এবং আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে, অর্থাৎ এরা ক্রাইম করেছে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও তাদের দলের নেতাকর্মীদের বিচারের দাবিতে মিরপুর, শহীদ মিনার ও বাইতুল মোকাররম এলাকা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল, যুবদল সহ মহানগর বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। উপদেষ্টা হিসেবে নতুন করে আরও 4 জন যুক্ত হবেন বলে জানা গেছে। বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, আগামীকাল বিকেল 4টায় বঙ্গভবনে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে নতুন উপদেষ্টাদের নাম পরিচয় জানায়নি প্রেস উইং। সূত্রের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী নতুন 4 উপদেষ্টা হতে পারেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম ও ফজলুল কবির খান। এর আগে 3 দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের 17 উপদেষ্টা। 1 মাস পর আগামী রোববার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। কোটা সংস্কার ও ছাত্র জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে এক বিজ্ঞপ্তিতে গত 6 আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। তবে আওয়ামী লীগ সরকারের পতন ও দেশ জুড়ে সৃষ্ট পরিস্থিতিতে বিদ্যালয় খোলা সম্ভব হয়নি। অবশেষে ওয়াসার এমডি পদ থেকে সরে দাঁড়ালেন তাকসিম এ খান। এদিকে ওয়াসার এমডির দীর্ঘ 1 যুগের মেয়াদকালে দুর্নীতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, রাজধানীসহ দেশের যেসব স্থানে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়ররা অনুপস্থিত রয়েছেন সেখানে প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। 2009 সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন তাকসিমে খান। এরপর দফায় দফায় বাড়তে থাকে তার মেয়াদ। সবশেষ গত বছরের আগস্টে 7মবারের মতো একই পদে 3 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। আর 1 যুগেরও বেশি সময় ওয়াসার এমডি হিসেবে দুর্নীতি অনিয়মের এক স্বর্গরাজ্য গড়ে তোলেন তাকসিম। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আর অফিসে আসেননি। বৃহস্পতিবার এক আদেশে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। দুপুরে সচিবালয়ে এলজিআরডি উপদেষ্টা সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল, চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে আর কি। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়ররা অনুপস্থিত থাকায় জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার কথা জানান উপদেষ্টা। তাদের অনুপস্থিতিতে কার্যকলাপ স্থবির হয়ে আছে, সেটাকে চলমান করার জন্য প্রাথমিকভাবে তো আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি। মেয়র, চেয়ারম্যান যারা আছেন তাদের কেউ আছেন কেউ নেই, তো সেখানে আমাদের কি সিদ্ধান্ত হবে সেটা তথ্যগুলো পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব যে সেখানে কিভাবে আমরা এই পরিস্থিতিটা মোকাবিলা করব। ডেঙ্গুর প্রোগ্রাম চলমানই আছে, যেখানে তো ফান্ডের দরকার ছিল, মানে যা যা করণীয় সেগুলো তারা আবার নতুন করে চালু করবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম স্বাভাবিক রাখতেও নির্দেশনা দেওয়ার কথা জানান এলজিআরডি উপদেষ্টা। ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই জন্ম ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার 6 সহযোগীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। অভিযোগ রয়েছে, আসাদুজ্জামান খান কামাল ও তার সিন্ডিকেট নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য করতেন, আর সেই টাকা বস্তায় করে পৌঁছে যেত সাবেক এই মন্ত্রীর বাসায়।
একসময় ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের একজন। দোর্দণ্ড প্রতাপে নিয়ন্ত্রণ করতেন মাঠ প্রশাসন, গড়ে তোলেন নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য সহ অপরাধ সিন্ডিকেট। এমন অভিযোগে এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আসাদুজ্জামান খান কামালের দুর্নীতি অনুসন্ধানে একটি টিম গঠন করা হয়। অভিযোগে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন কামাল। এই সিন্ডিকেটের সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেট জেলায় পুলিশ সুপার নিয়োগে ৮০ থেকে ২ কোটি টাকা এবং পদায়নে ১ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত নিত। তাদের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না। এছাড়া ফায়ার সার্ভিসের নিয়োগের জন্য জনপ্রতি ৮ থেকে ১২ লাখ টাকা নিতেন কামাল হারুন সিন্ডিকেট। আর এসব টাকা বস্তায় বা ব্যাগে পৌঁছে যেত আসাদুজ্জামান খান কামালের বাসায়। এই টাকা ঝুঁকি এড়াতে বিদেশে পাচার করা হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। আলোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সব সদস্যের ব্যাংক হিসেব তলব করেছে কর বিভাগ। বৃহস্পতিবার এনবিআর-এর আয়কর বিভাগের অঞ্চল ১৫ থেকে এই সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে। এতে এস আলম গ্রুপের কর্ণধার এস আলম, তার স্ত্রী ফারজানা পারভিন, মা চেমন আরা বেগম ও ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি ক্রেডিট কার্ডের তথ্য চেয়েছে এনবিআর। এস আলমের স্ত্রী ফারজানা পারভিন, ভাই আবদুল্লাহ হাসান এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিস ও এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের পরিচালক। ভোক্তারা যেভাবে চাইবে বাজার সেভাবেই চলবে। ক্রেতাকে জিম্মি করা সিন্ডিকেট দূর করতে বাজারে বাজারে এমন প্রচারণাই চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রেতারা বলছেন, নিজেরা সচেতন হলে অনেকটাই স্বস্তি ফিরবে নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বাজার তদারকিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা একই সঙ্গে করছেন তদারকি ও বাড়াচ্ছেন জনসচেতনতা। এক দোকানে মিলল মেয়াদ উত্তীর্ণ কেক রুটি, অন্য বেকারিতে পাওয়া গেল না মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তা দেয়া বিএসটিআই এর সনদ। একজন পার পেলেন সতর্কতায়, আরেকজন গুনলেন ৫,০০০ টাকা জরিমানা। এমন অভিযানের দরকার আছে বলে মনে করেন দোকানিরা। ছাত্ররা বলছে যে বেশি দামে বেচতে পারবেন না, সীমিত লাভে মাল বেচবেন। লাইসেন্স সবই আছে, শুধু বিএসটি একটু ঝামেলা, এটা করলে ওকে। এই অভিযানগুলো দরকার আছে এবং চেক করাটা দরকার আছে, এটা আমরাও চাই। এবং আমরা চাই হচ্ছে ধরেন একেবারে গায়ে যেন মূল্য থাকে এবং একেবারে রেডি করে প্যাকেট করে সেল করতে, কারণ আমরাও ঝামেলায় যেতে চাই না। পণ্য নিয়ন্ত্রণে ও সিন্ডিকেট নামের অদৃশ্য শক্তির হাত থেকে বাজারকে মুক্ত করতে সচেতনতার বিকল্প নাই। ভোক্তারাই জানালেন এমন উপলব্ধির কথা। আমার দিক থেকে পরিবর্তন হইলাম, কিন্তু অন্য দিক থেকে অন্যরা পরিবর্তন হবে না, তাহলে তো পরিবর্তন হবে না। আসলে সবাই চাচ্ছে স্বস্তি ফিরে আসুক সব জায়গাতেই, এভরিথিং এভরি হিয়ার, সব জায়গায় সবখানে। অভিযানে আসা ভোক্তার কর্মকর্তা জানালেন, যেভাবে ভোক্তারা চাইবেন বাজার চলবে সেভাবে। সিন্ডিকেটটা আসলে ব্যবসায়ীদের হওয়ার কথা না, সিন্ডিকেটটা হওয়ার কথা ভোক্তাদের। আপনাদের টাকায় কিন্তু ব্যবসা চলে, ব্যবসায়ীদের ব্যবসা চলে। সুতরাং ভোক্তারা কখনোই দুর্বল না, কনজিউমাররা চুজ করবে মার্কেটে কি প্রোডাক্ট চলবে কি চলবে না। জানিয়ে গেলেন, বিক্রেতারা আধিপত্য বিস্তার করলেই যেন জানানো হয় ভোক্তার দপ্তরে অথবা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কাছে। আপনারা হয়তো ওভাবে ভাবেন না, কিন্তু ভাবতে হবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার বললে যে কোনো সময় পদত্যাগে রাজি বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। তবে ক্রীড়া উপদেষ্টা চাইলে গঠনতন্ত্র মেনে কার্যক্রম চালিয়ে যাবেন তারা, এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। দেশের চলমান অবস্থার প্রেক্ষিতে ভারতকে নারীদের টি-20 বিশ্বকাপ আয়োজনের অনুরোধের খবরটি সত্য নয় বলেও নিশ্চিত করেন তিনি। তবে বাস্তবতা মেনে পিছিয়ে যাচ্ছে বিপিএল এর ড্রাফট। সেপ্টেম্বরের শেষে অনুষ্ঠিত হতে পারে ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টের দল গঠন প্রক্রিয়া। রাজনৈতিক অস্থিরতায় ক্রিকেট পাড়ার টক অব দ্য টাউন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। বিশেষ করে 24 সদস্যের বোর্ডের একাধিক পরিচালক আত্মগোপনে থাকায় স্থবির কার্যক্রম।
এরই মধ্যে নাজমুল হাসান পাপন সহ বোর্ড পরিচালকদের পদত্যাগের দাবিতে প্রায় প্রতিদিনই বিসিবিতে হচ্ছে মিছিল। এমন অবস্থায় যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে এক দফা দেখাও করেছেন ঢাকায় থাকা 7 পরিচালক। তাদেরই একজন ইফতেখার মিঠু পদত্যাগের বিষয়টি ছেড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। সরকার যেটা চায় সেটার বাইরে যাওয়ার কোনো ইয়ে না। ওনারা যদি চায় যে এই বোর্ড নিয়েই কাজ করবেন তো দ্যাটস ফাইন। যদি ওনারা বলে আমাদের রিজাইন করতে, আমরা প্রস্তুত আছি সব ডিরেক্টররাই। আমাদের কনস্টিটিউশন অ্যান্ড আইসিসি রেগুলেশন নিয়ে আমাদের স্পোর্টস অ্যাডভাইজার হ্যাভ টু টেক আ ডিসিশন। ভারতের একাধিক গণমাধ্যমের খবর দেশের চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে নাকি বিসিসিআইকে আসন্ন নারী টি-20 বিশ্বকাপের স্বাগতিক হতে অনুরোধ করেছে বিসিবি। বিষয়টি মোটেও সত্য নয় বলে জানান এই বোর্ড পরিচালক, বরং বিশ্বকাপ আয়োজনে কোনো প্রতিবন্ধকতাই দেখছেন না তিনি। আমরা তো প্রস্তাব দেওয়ার কেউ না। দিস ইজ আ আইসিসি ইভেন্ট, উই হ্যাভ দ্য হোস্টিং রাইট। লজিস্টিকলি আর আমাদের যে এক্সপিরিয়েন্স আছে এটা কিন্তু আমরা ম্যানেজ করে ফেলতে পারবো। কারো জন্য কোনো কাজ তো আটকে থাকে না। হ্যাঁ ঠিক আছে, হয়তো এখন আমাদের কিছু বোর্ড ডিরেক্টর যারা দেশে নেই তাদের কাজ আরেকজন করতে হবে, বেশি ইয়ে করতে পারে। আমাদের ম্যানেজমেন্ট টিম ইজ তো সেম আছে, দে আর এক্সপিরিয়েন্স এনাফ টু কন্টিনিউ দি ওয়ার্ল্ড কাপ। তবে পিছিয়ে যাচ্ছে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের সময়সূচি। আগামী মাসের প্রথম সপ্তাহে তা হওয়ার কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবির মুখে হতে পারে শেষ সপ্তাহে। এটার তো কোনো ডিসিশন নিতে পারছি না। এখন আমরা ক্রিকেট বোর্ড কেমন করে ফাংশন করব এই দিক নির্দেশনাটা ওনার থেকে পেলেই এই যে এইসব কাজ যেগুলি পিছিয়ে আছে বা কোনটা ক্যান্সেল করতে হবে কোনটা করব এইগুলি ডিসিশন আমরা নিতে পারবো। তবে বাস্তবতা মেনে মিঠু বলছেন বিসিবির গতিপথ হয়তো নির্ধারণ হয়ে যাবে আগামী সপ্তাহের মধ্যেই। ক্রিকেটের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যেই সংকটের নিরসন চান তিনিও। আমরা ক্রিকেট বোর্ড কেমন করে ফাংশন করব। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সাবেক ডেপুটি স্পিকার টুকু, প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিন করে রিমান্ডে। আন্দোলনকারী হত্যায় উস্কানির অভিযোগ, শাস্তি দাবিতে স্লোগান। 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত, হত্যার বিচার নিশ্চিতে মাঠে থাকার ঘোষণা। অবস্থান কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি, ষড়যন্ত্র প্রতিহতের ডাক। এই ছিল সময় সংবাদে। এরপর থাকছে রাত 11টার সময়। সঙ্গেই থাকুন সবাই।